হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়, এবং তাতে আরও একটা ছোট্ট প্রয়াস উত্তরণ ব্যাচ ফর মাধ্যমিক 2027। এই ব্যাচে আমরা তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ডব্লিউবিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরো ফিজিক্স মানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড লাইফ সায়েন্স তিনটেই করাচ্ছি। সেই করছেই মানে আমাদের এই ছোট্ট প্রয়াসে আমি তোমাদের ম্যাথ এবং তার সাথে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা করাচ্ছি। সেই সিলসিলায় আমরা আগের যে লেকচারটা করেছিলাম সেখানে আমরা করেছিলাম গ্যাসের আচরণের বেসটা আমরা তৈরি করেছিলাম, তার সাথে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রটা শুরু করেছিলাম। তো আজকে সেই সিলসিলাটাকে আরো একটু আগে নিয়ে যাব। আজকে আমরা চার্লসের সূত্র থেকে শুরু করব। যেখান থেকে আমরা ছেড়ে গেছিলাম সেখান থেকে শুরু করব, সেই চার্লসের সূত্র থেকেই শুরু করব। তার আগে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। তো চলো শুরু করা যাক। আমরা চার্লসের সূত্র শুরু করার আগে বয়েলের সূত্রটা কি করেছিলাম একবার একটুখানি দেখে নিই। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে আমাদের কি বলেছিল যে কি বলেছিলাম, বয়েল হিট করতে হচ্ছে, তার মানে বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট, টি ধ্রুবক, তাপমাত্রাটা ধ্রুবক। ওকে, তাপমাত্রা ধ্রুবক, তার সাথে আরো কি ধ্রুবক ছিল, গ্যাসের ভর এম, এটাও ধ্রুবক ছিল। এরা যদি ধ্রুবক থাকে তাহলে আমরা পড়েছিলাম পি প্রপোর্শনাল টু 1/v, মানে গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এখান থেকে আমরা সমানুপাতিক ধ্রুবক এনে পি ইকুয়াল টু কে বাই ভি করেছিলাম, সেখান থেকে আমরা আলটিমেটলি করেছিলাম পিভি ইকুয়াল টু কে। এই অবধি আমরা করেছিলাম। তারপরে এখান থেকে ভি ওয়ান ইকুয়াল টু পি2 ভি2, এটাও করেছিলাম আমরা আমরা বয়েলের সূত্রে। তারপরে একটা অঙ্কও করেছিলাম। তো বয়েলের সূত্র এই অবধি ছিল। তারপর আমরা যেটা করেছিলাম সেটা ছিল চার্লসের সূত্র। আমরা এরপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এই চার্লসের সূত্র আমাদের কি বলেছিল যে চাল উপরের চাল কিসের জন্য উড়ে যায়, চাপের জন্য। তাহলে চার্লসের সূত্রে কি ধ্রুবক ছিল, গ্যাসের চাপ, গ্যাসের চাপ কি ছিল, ধ্রুবক। তাই আমাদের কি বলেছিল, গ্যাসের চাপ পি ধ্রুবক ছিল, গ্যাসের ভর এম ও ধ্রুবক ছিল, কনস্ট্যান্ট ছিল, এম ও ধ্রুবক ছিল। তো এই সব ধ্রুবক থাকলে আমাদের চার্লসের সূত্র, চার্লস বলছিল যে স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায়, সরি মাই ব্যাড, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই যে গ্যাসের আয়তন ছিল সেই আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়, এই বলেছিল। সেখান থেকে আমরা একটা সূত্র ড্রাইভ করেছিলাম, সেটা এরকম ছিল, যদি টি ডিগ্রি উষ্ণতায় আয়তন ভিটি হয় তাহলে ভি0 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস টি বাই 273। এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা, মানে এরকম অবধি আমরা ড্রাইভ করেছিলাম, এই অবধি আমরা ড্রাইভ করতে পেরেছিলাম, আমরা এই অবধি আমরা ড্রাইভ করতে পেরেছিলাম। ওকে, এই অবধি আমরা করে শেষ করেছিলাম যে এখানে বৃদ্ধি বা হ্রাস করতে, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস হবে, হ্রাস হয় তাহলে মাইনাস হবে। ওকে, এবার এই এই অবধি তো আমরা করে গেছিলাম। তারপরে আসছে এই যে সূত্র, এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার আমরা কনসেপ্ট কিভাবে এই সূত্র থেকে পেয়েছিলাম, পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট আমরা কিভাবে এই কনসেপ্ট থেকে পেয়েছিলাম। আচ্ছা, পরম শূন্য বলতে বোঝায় যে ক্ষেত্রে, আচ্ছা এসব বাদ দেওয়া আগে ড্রাইভ করার চেষ্টা করি। আমরা যদি গ্যাসের উষ্ণতা কমাতে থাকে, গ্যাসের উষ্ণতা কমাতে 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 আমরা যদি কখনো গ্যাসের, আমরা এখান থেকে আমরা এবার যাচ্ছি কিন্তু চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আমরা বার করার চেষ্টা করছি, বা উষ্ণতার সংজ্ঞা বার করার চেষ্টা করছি। তা আমরা বলছি
গ্যাসের উষ্ণতা যদি কমাতে কমাতে গ্যাসের উষ্ণতা কমাতে কমাতে উষ্ণতা কমাতে কমাতে যদি আমরা উষ্ণতা কমিয়ে যদি আমরা সেটাকে -273 ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে যাই। যদি উষ্ণতা কমাতে কমাতে আমরা যদি -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তবে তবে কোনো কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন ভি -273, এর মানে হচ্ছে -273 ডিগ্রি অবধি নিয়ে গেছি, তাহলে কি হবে? ভি নট ইন্টু 1 প্লাস, কমাচ্ছি যেহেতু আমি এখানে মাইনাস নিয়ে নিয়েছি -273, তাহলে এখানে প্লাস -273 এইখানে এখানে টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস, টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার এখান থেকে কি হচ্ছে দেখো, ভি নট ইন্টু 1 প্লাস, এই কেটে গেলে থাকছে 1, তাহলে প্লাসে মাইনাসে -1, তার মানে এই 1 কেটে গেলে 0, জিরোর সাথে যা কিছু গুণ করো, জিরোর সাথে যদি পৃথিবীও গুণ করে দাও, সেটার মান 0ই হবে। অর্থাৎ ভি -273 ডিগ্রিতে আয়তন কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এর মানে বলতে চাইছে যেটা, যে কোনো গ্যাসের তাপমাত্রা, সে যে কোনো গ্যাস হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে, গ্যাসের ভর যে কোনো কিছু হতে পারে। কারণ দেখো, এই সূত্রে আমাদের ভরের কোনো গল্পই নেই, ভর যদিও কনস্ট্যান্ট রেখে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখো শুধু আয়তনের সাথে সম্পর্ক। কিন্তু সেই টেম্পারেচার যদি কমাতে কমাতে কমাতে, উষ্ণতা কমাতে কমাতে আমরা যদি -273-এ নিয়ে যাই, তখন যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। এই যে ইররেসপেক্টিভ অফ এনিথিং, মানে যে কোনো ব্যাপার ছাড়াই, গ্যাসের ভর বাদ দাও, গ্যাসের প্রকৃতি বাদ দাও, মানে গ্যাসের প্রকৃতি ইন দ্য সেন্স সেটা হতে পারে আয়নীয় গ্যাস, ঋণাত্মক গ্যাস, ধনাত্মক গ্যাস, যা কিছু হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে, তাদের টেম্পারেচার, উষ্ণতা যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারি, তাহলে তার আয়তন 0 হয়ে যাবে। এবার এই যেহেতু কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করছে না, এই 273-এ নিয়ে গেলেই যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় তোমার পরম শূন্য উষ্ণতা। কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। পরম কাকে বলি আমরা? পরম বলতে সেই সকল জিনিসকে বুঝি যা কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়, কারোর সাপেক্ষে নয়, সে নিজে স্বয়ং। এখানে তোমার -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে সকল গ্যাসেরই আয়তন 0 হয়ে যাবে। তাই জন্য এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ওকে, একটা গল্প, এই একটা কারণ। আরো একটা কারণ হচ্ছে, এর থেকে এই -273-এর থেকে এরপরে আর কোনো উষ্ণতায় নেওয়া যায় না, কারণ আয়তন তো 0 হয়ে গেছে, এর কোনো আয়তন নেই। এরপর আয়তন যখনই আয়তন এক্সিস্টই করছে না, তখন আর তুমি এরপরে নিচের টেম্পারেচারে কি করে যাবে? তাহলে একটা কোশ্চেন আসে যে উষ্ণতার পরম স্কেলকে পরম বলার কারণ কি? একটা কোশ্চেন আসে, এরকম একটা কোশ্চেন আসে যে উষ্ণতার পরম স্কেল, না না, উষ্ণতার পরম স্কেল নয়, সম্ভবত কোশ্চেনটা ছিল যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? উষ্ণতা এরকম নয়, এটা ছিল কোশ্চেন। পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? কোনো একবার মাধ্যমিক এক্সামে এই কোশ্চেনটা এসছে, সম্ভবত সেটা 19 বা 18 এরকম কিছু একটা হবে। মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? তাহলে আমি এখানে তোমাদের দুটো কারণ লিখে দিচ্ছি। কারণ একটা কারণ হচ্ছে, এই উষ্ণতায় সকল গ্যাসের আয়তন
সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর নিম্ন কোনো তাপমাত্রা সম্ভব সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার এই উষ্ণতা বলতে -273°C অন্য কোনো কোনো বিষয়ের উপর নির্ভর করে না। এই 3খানা পয়েন্ট লিখে আসবা, 2 মার্কের কোশ্চেনে 2 এ 2 দিয়ে দেবে। কেন পরম বলা হচ্ছে, যেটা আমরা একটু আগে বলে নিলাম, যে কারণ এই উষ্ণতা অন্য কোনো কারো উপরে নির্ভর করে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এই উষ্ণতায় সকল গ্যাস, যে কোনো হাইড্রোজেন নাও, হিলিয়াম নাও, নাইট্রোজেন নাও, যে গ্যাসই নাও, এই টেম্পারেচার অব্দি -273°C অব্দি যদি নিয়ে যেতে পারি, তাহলে তার আয়তন শূন্য হয়ে যাবে। 2টো পয়েন্ট গেল। আর 3 নম্বর হচ্ছে এর থেকে নিচে কোনো টেম্পারেচার সম্ভব নয়, কারণ যখন ভলিউমই আর এক্সিস্ট করছে না, টেম্পারেচার নিচে নেব কি করে? তাই জন্য এটাকে উষ্ণতা, মানে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। ঠিক এই যে কোনো বিষয় বলতে বলছি, এটা ভৌত বিষয়, মানে গ্যাসের ভর, গ্যাসের প্রকৃতি, গ্যাসের অনুসংখ্যা কোনো কিছুর উপর নির্ভর করছে না, সেটাকে বলছে অন্য কোনো। এখানে ভৌত বিষয় লিখে দিলে বেটার হতো, কিন্তু আর জায়গা নেই, তোমরা দরকার হলে লিখে নোটস দেবো আমি, অসুবিধা নেই। অন্য কোনো ভৌত বিষয়ের উপর নির্ভর করে না, তাই জন্য এটাকে পরম শূন্য উষ্ণতাটাকে পরম বলা হয়। ওকে, এ অবধি দেখে নিয়েছো। এর পরের কনসেপ্ট আমাদের যেটা আছে, এর পরে আছে যে এই পরম শূন্য উষ্ণতা থেকে হচ্ছে কেলভিন স্কেল। পরম শূন্য উষ্ণতা থেকে কেলভিন স্কেল। আচ্ছা, পরম উষ্ণতা ও কেলভিন স্কেল। এর পরের টপিক হচ্ছে আমাদের পরম উষ্ণতা ও কেলভিন স্কেল। পরম উষ্ণতা ও কেলভিন স্কেল। পরম উষ্ণতা ও কেলভিন স্কেল। আচ্ছা, পরম উষ্ণতা ও কেলভিন স্কেলে কি হবে দেখো, ব্যাপারটা হলো এই পরম উষ্ণতাটাকে কাজে লাগিয়ে, এই পরম উষ্ণতা কত, -273°C। এই পরম উষ্ণতাটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী কেলভিন একটা স্কেল, তাপমাত্রা পরিমাপের একটা স্কেল বের করেছিল। উষ্ণতা পরিমাপের, উষ্ণতার তাপমাত্রার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যখন তোমরা 11-এ উঠবে, 11-এ থার্মোডাইনামিক্সের তাপের ঘটনা সমূহ বলে সম্ভবত একটা চ্যাপ্টার আছে, তাপের ঘটনা না বাকি তাপ তাপ সম্ভবত বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা এটা পড়বে। উষ্ণতা, তাপ, তাপমাত্রা প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। কেউ এনার্জি হিসেবে কাজ করছে, কেউ হিট হিসেবে। যাই হোক, সে যখন 11-এ উঠবে তখন দেখা যাবে। তো পরম উষ্ণতা ও কেলভিন স্কেল এখানে বলছে যে পরম উষ্ণতা অর্থাৎ -273°C কেলভিন কি করেছিল সেটা বলছি। -273°C উষ্ণতাকে উনি ওনার স্কেলের নিম্ন তাপমাত্রা ধরে নিয়েছিল, মানে নিম্ন স্থানাঙ্ক। -273°C উষ্ণতাকে সেটা তিনি 0 কেলভিন ধরেছিলেন। কত? 0 কেলভিন। এবং তারপরে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যের জন্য, প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস মানে 1°C পার্থক্যের জন্য সেটাকে সমান মানে 1 কেলভিন ধরে যে স্কেল তিনি আবিষ্কার করেছিলেন, সেটাকে বলে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। আচ্ছা, আমি একটু লিখি। এটা হচ্ছে এরকম সংজ্ঞাটা -273 -273 সেলসিয়াস তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে এবং 0 ডিগ্রি ধরে এবং প্রতি এক বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি ডিগ্রির মান এবং প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি
সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস ধরে তাপমাত্রা ডিগ্রি এবং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ডিগ্রি এবং প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি সেলসিয়াস ধরে তাপমাত্রার তাপমাত্রার তাপমাত্রা পরিমাপের যে স্কেল পাওয়া যায় বা তাপমাত্রার যে স্কেল যে স্কেল পাওয়া যে স্কেল পাওয়া যায় যে স্কেল পাওয়া যায় তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। কোশ্চেন দেয় পরম উষ্ণতা বা পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে? ওকে, এটা হচ্ছে কেলভিন স্কেলের সংজ্ঞা পেলাম। এবার তাহলে পরম উষ্ণতা কাকে বলে? এবার পরম উষ্ণতা, এটা তো আমরা কেলভিন স্কেল পেলাম, পরম উষ্ণতা কাকে বলে? তাপমাত্রার 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 পরম স্কেল অনুযায়ী কোনো কোনো পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রাকে ওই বস্তুর পরম তাপমাত্রা বলে। তাপমাত্রার পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রাকে ওই বস্তুর পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা বলে। পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা বলে। এই অবধি কি বুঝতে পেরেছো? এই যে বললাম না যে উষ্ণতা কেলভিন স্কেল ধরে, এই ডেফিনেশনটা আরো একটু ডিটেলসে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, একটুখানি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ধরো এই যে যেটা বলছে না কেলভিন স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল, এখানে দেখো বলছে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি, মানে ধরো আচ্ছা এই দিকেও লিখি, এই পাশটা মুছে দিয়ে আমি এইখানে লিখছি। ধরো এই হচ্ছে দুটো থার্মোমিটার। এবার উষ্ণতার পরম স্কেলে কি হবে, ধরো এইটা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, এই স্থানাঙ্কটা যদি এটা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা সেলসিয়াস স্কেল -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা হবে শূন্যকে। এটা কি হবে? শূন্যকে। এরপরে -273 থেকে যদি এখানে এক এক করে বাড়তে থাকবে, এক এক করে বাড়তে বাড়তে যদি আমি এখানে ধরো এরকম একটা জায়গায় যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা হবে 273 কেলভিন। এটা কত হবে? 273 কেলভিন। এরপরে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, এটা 100 ডিগ্রি সেলসিয়াস যদি এখানে হয়, তাহলে কেলভিন স্কেলে হবে সেটা 373 কেলভিন। এই যে ইংরেজি লিখলাম, এইসব ইংরেজি কি করে বুঝছি দেখো। এখানে বলছে না যে প্রতি প্রতি ডিগ্রির মান, মানে ধরো কেলভিন স্কেলে 1 ডিগ্রি যখন বাড়া হচ্ছে, কেলভিন স্কেলের এখানে এরকম লেখা যায় যে, কোথায় লিখি, এখানেই লিখি, কেলভিন স্কেলের কেলভিন স্কেলের পার্ট সমান কেলভিন স্কেলের পার্ট সমান
সেলসিয়াস 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 স্কেলের পার্ট প্লাস 273, সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। এইখান থেকে আমরা পাই, ধরো এটাকে যদি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি তাহলে এরকম হয়, কেলভিন স্কেলের পার্ট ধরো কে ইকুয়াল টু টি প্লাস 273। এইখানে এখানে টি আসবে তোমার ডিগ্রি সেলসিয়াসে। তার মানে আর একটা পয়েন্ট তোমরা এখানে লিখে রাখতে পারো এরকম, তাপমাত্রার কেলভিন পোস্ট করো। তো যেটা বলছিলাম, তোমাদের স্যার এসেছিল কথা বলতে একটু, মানে এসএস স্যার এসেছিল। যাই হোক, কি যেন বলছিলাম, আচ্ছা যেটা বলছিলাম স্টার মার্কটিকে লিখতে, কেলভিন কেলভিন স্কেলে স্কেলে তাপমাত্রার কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য পার্থক্য সমান সেলসিয়াস 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 স্কেলের সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য। এই যে ইংরেজিটুকু, ইংরেজি না বাংলায় লিখেছি, এই যে বাংলাটুকু লিখলাম এর মানে কি জানো? এর মানে ধরো কেলভিন স্কেলে, ধরো কেলভিন স্কেলে আমার তাপমাত্রার পার্থক্য হচ্ছে 37 কেলভিন, ধরো সাপোজ 37 কেলভিন হচ্ছে। এবার এটাকে যদি সেলসিয়াস স্কেলে নিয়ে যাওয়া হয় সেটাও 37ই হবে, পার্থক্যটা 37 হবে, কিন্তু এটা সেলসিয়াসে হয়ে যাবে। ধরো এবার এটা ধরো সেলসিয়াস স্কেলে, এটা ধরো কেলভিন স্কেলে। তো ধরো কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন অঙ্ক যেটা আমরা নিম্ন স্থিরাঙ্ক বলতে যে লোয়ার পার্ট যেটা বোঝায় সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্ক এর হচ্ছে, ধরো হচ্ছে তোমার কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক শূন্যকে, তাহলে এই যে 37কে যদি পার্থক্য হয় তাহলে এটা হবে হচ্ছে তোমার প্লাস 37 ইকুয়াল টু 37 হবে, মানে 0 থেকে 37কে। এবার এই 37টা আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না, এটা আমি একটুখানি মুছে একটুখানি জায়গাটা নিয়ে নিই। আচ্ছা, আমি এই উপরের এইসব ইংরেজি মুছে দিই। এবার যেটা বোঝাতে চাইছি সেটা আমি ঠিক বলে বলে উঠতে পারছি না। ধরো কোনো একটা মিডিয়াম, এই মিডিয়ামের এই নিচের পোর্শনের তাপমাত্রা, ছিল, ধরো প্রথমে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, আর এই উপরের পোর্শন এখানে তাপমাত্রাটা ধরো 60 ডিগ্রি সেলসিয়াস। দুই দিকের তাপমাত্রা দুই রকম। এবার কেলভিন স্কেলে ধরো এটা ছিল, নিচে ছিল 273 আর 273 কেলভিন, আর উপরে হচ্ছে তোমার ও দরকারই নেই। এই সেলসিয়াসটাকে আমি কেলভিনে কনভার্ট করি, দেখো কি হয়। সেলসিয়াসটাকে কেলভিনে কনভার্ট করলে কত হবে? 273 প্লাস 40, তার মানে হচ্ছে তোমার 3 7 11 313 কেলভিন। এটাকেও যদি আমি সেলসিয়াসটাকে কেলভিনে কনভার্ট করি তাহলে 273 প্লাস 60, 273 প্লাস 60 ইকুয়াল টু 0, সরি 3, 7 8 6 13, 2 আর 1 3, 333 কেলভিন, 333 কেলভিন। দেখো এইটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 313 কেলভিন, এটা উচ্চ স্থিরাঙ্ক 333 কেলভিন। এবার এই যে সেলসিয়াসের পার্থক্য, এটাকে ধরো তুমি T2, এটাকে ধরো T1, তাহলে T2 মাইনাস T1 কত আসছে তোমার? 60 মাইনাস 40, দ্যাটস মিন 20। আবার এটাকে ধরো ক্যাপিটাল T2, এটাকে ধরো স্মল ক্যাপিটাল T1, তাহলে এদেরও পার্থক্য কি হবে? T2 মাইনাস T1 ইকুয়াল টু তোমার 333 মাইনাস 313। আমি এখানে একটা ভুল করেছি, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে 3 7 আর 6 হচ্ছে তোমার 7 আর 6 13 3, 13 3 হাতে 1 2 আর 1 3, তাহলে তো ঠিকই আছে। 3 7 আর 4 7 10 11, আরে ইয়ার ঠিকই তো করেছে, এই তো 20 আসছে, 20 তো আসছে, 0 1 আর কত 3 আর 2 হলে। তার মানে এই যে T1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইকুয়াল টু ক্যাপিটাল T2 মাইনাস ক্যাপিটাল T1,
এটা না তোমরা এখন বুঝতে পারছো না যে কি কাজে লাগবে, যখন অঙ্ক করব তখন দেখবা এই ভদ্রলোক কতটা কাজে আসছে, যখন অঙ্ক করব তখন দেখবা এই ভদ্রলোক কতটা কাছে আসছে। এর এর মানে হচ্ছে এই যে এটা, বুঝতে পারছো? তার মানে আমি যেটা বলতে চাইলাম ওভারঅল স্টোরি, কেলভিন স্কেল আমরা সেটাকে বলছি যেখানে -273 ডিগ্রি সেলসিয়াসকে সে ধরেছে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ শূন্যকে, তারপরে এক এক করে বাড়িয়েছে। তাহলে -273-এর সাথে এক বাড়ালে, 1 ডিগ্রি বাড়ালে তোমার ওই স্কেলে আসবে হচ্ছে তোমার, মানে সেলসিয়াস স্কেলে সেটা আসবে -272, সেলসিয়াস স্কেলে আসছে -272, আর আমার কেলভিন স্কেলে কত আসছে 1 কেলভিন। এরকম করে যদি 10 বাড়ায়, সেলসিয়াস স্কেলে যদি উপরের দিকে 10 যায়, তাহলে -273 সাথে 10 যোগ করলে হচ্ছে 263, আর কেলভিন স্কেলে হবে আমার 10 কেলভিন। বুঝতে পেরেছো আশা করি? বেশি কমপ্লেক্স করে লাভ নেই, আর এক জিনিস নিয়ে বেশি হাজালে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তো এই অবধি থাকেই আমাদের কেলভিন স্কেল। এর পরের কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে এই উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল, কেলভিন স্কেলের সাপেক্ষে, কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের, কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র। কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র আগে আমরা ড্রাইভ করি, তারপরে এর ডেফিনেশনে যাব। আমরা প্রথমে চার্লসের স্কেল সেলসিয়াস স্কেল অনুযায়ী কি পড়ে এসেছি, সেলসিয়াস স্কেল অনুযায়ী আমরা পড়ে এসেছি যদি 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 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হয় তোমার V0, T ডিগ্রি সেলসিয়াসে যদি আয়তন হয় VT, তাহলে সেই অনুযায়ী মানে এই চার্লসের সূত্র অনুযায়ী VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এটা আমরা করে এসেছি কি অনুযায়ী তোমার, কি বলে ওটাকে, সেলসিয়াস স্কেল অনুযায়ী। এবার ওই যখন আমরা এখানে কেলভিন স্কেল করছিলাম তখন আমরা একটা পার্ট লিখেছিলাম না, কেলভিন স্কেলের পার্ট সমান সমান সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। এবার দেখো এইখানে কি করা যায়, এটাকে বা ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস T/273। এটা টি কি ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, টি কি ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তার মানে আমরা কি পড়ে আসলাম যে তোমার কেলভিন স্কেলের পার্ট কে সমান সমান T ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো T ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তাহলে এইখানে তো সেরকম একটা ফিগার চলে এসছে মনে হচ্ছে। এবার তাহলে আমি এখান থেকে এরকম কি লিখতে পারি যে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু T/273 লিখতে পারি। এখানে এখানে যেহেতু টি কেলভিন সমান সমান T ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো এই যে V0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল অলওয়েজ সে আয়তন থাকবে। 273 তো কনস্ট্যান্টই ধ্রুবক, তাহলে এই পুরোটাকে আমি কে দ্বারা রিপ্লেস করে দিই, ভিটি ইকুয়াল টু কে ক্যাপিটাল টি, যেখানে 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 V0/273 ইকুয়াল টু কে ধরলাম। এরকম প্রমাণ তোমাদের বইয়ে নেই, কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নিচ্ছ কেন তো। এবার তাহলে এবার এই কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবকটাকে যদি উড়াই দিই, ধ্রুবকটাকে যদি আমি ফেলে দিই, তাহলে এটা দেখতে লাগবে এরকম। অতএব এইখানে এই টি উঠে গিয়ে ক্যাপিটাল টি হয়ে যাবে। তাহলে ভিটি প্রপোর্শনাল টু, এখানে স্মল টি থাক, ভিটি প্রপোর্শনাল টু, পরে হচ্ছে ভিটি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তার মানে হচ্ছে, এর মানে হচ্ছে গ্যাসের মানে বাকি সব প্রসেস সেম থাকলে গ্যাস মানে স্থির চাপে নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট নির্দিষ্ট স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের গ্যাসের আয়তন পরম পরম উষ্ণতার
উষ্ণতার সমানুপাতিক স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। এটাকেই বলে তোমার কেলভিন স্কেল। কেলভিন স্কেল এর সাপেক্ষে কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র। কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র বা চার্লসের সূত্রের বিকল্প রূপ। ঠিক হ্যাঁ, আশা করা যায় ঠিক আছে। এটা হচ্ছে, আমি তো তোমাদের সঠিক প্রমাণ করে দেখলাম। তোমাদের একটা বইতে, এটা কোন পাবলিশারের বই, এটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স পাবলিশারের বই। এরা যেটা করেছে আমি তোমাদের সেটাও একবার একটু করে দেখাই দিই, যাতে কোনো কনফিউশন না থাকে। সেটা হচ্ছে ওই সেম কেস, 0°C উষ্ণতায় আয়তন হচ্ছে V0। তারপর হচ্ছে তোমার T1°C উষ্ণতায় আয়তন হচ্ছে VT1, আর T2°C উষ্ণতায় আয়তন হচ্ছে VT2। তাহলে এই VT1 এখান থেকে আমরা লিখতে পারি, অতএব VT1 সমান V0 ইন্টু 1 প্লাস T1/273। আবার আচ্ছা, এটাকে আগে কনভার্ট করে নিই, বা এখান থেকে লেখা যায় VT1 সমান V0 ইন্টু 273 প্লাস T1/273। এই যে 273 প্লাস T1, এই যে T ডিগ্রি প্লাস 273, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি VT1 সমান V0 ইন্টু T1/273। এই যে এই 273 প্লাস T1 সমান T1। समझ में आया? আচ্ছা, এটাকে ধরো সমীকরণ 1, এটাকে ধরো সমীকরণ 1, সমীকরণ 1 ধরো এটা। আবার এই টু, এটার ক্ষেত্রে VT2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T2/273। এইখানেও সেম প্রসেস, V0 273 প্লাস T2/273 বা V0 ইন্টু এইসব ইংরেজি করলে হবে T2, যেহেতু এখানে লিখে দিই T2 ইকুয়াল টু T1 প্লাস 273, T2/273। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, VT2। এবার 1/2 করে পাই, 1/2 করে পাই। 1/2 করলে কি হবে, আমার উপর হচ্ছে VT1, নিচে হচ্ছে VT2 ইকুয়াল টু, এই যে VT1 এ আছে V0 T1/273। এবার এই কই গেল, এই যে 2 নম্বরকে উল্টায় দিতে হবে, 273/V0 ইন্টু T2। V0 273 কেটে গেলে VT1/VT2 ইকুয়াল টু T1/T2। এটাকে আরো সুন্দর করে লিখলে এরকম লেখা যায়, VT1/T1 ইকুয়াল টু VT2/T2। এরকম লেখা যায়, এরকম লেখা যায়। সুতরাং এখান থেকে লেখা যায়, V/T ইকুয়াল টু A, দ্যাটস মিনস V প্রপোর্শনাল টু T। এইবার তোমাদের সিদ্ধান্ত তোমাদের উপর ছাড়লাম, এটুকু করবে, এই যে এইখান থেকে এটুকু করবে, নাকি এইসব ইংরেজি করে তোমরা এটা প্রমাণ করবে। অনেক সময় কোশ্চেন দিয়ে যায় যে কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র প্রমাণ করো, বা চার্লসের সূত্র কি বলে ওটাকে নির্ণয় করো। ডিসিশন তোমাদের, আমি দুটোই তোমাদের করিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, কোনো দুঃখ কষ্ট নেই আশা করা যায়। ওকে, এবার এর কিছু গ্রাফ দেখি আমরা, চার্লসের সূত্রের কিছু গ্রাফ। আমরা আগেরবার দুটো গ্রাফ দেখেছিলাম বয়েলের সূত্রের সময়, এখানে আমরা তিনটে দেখবো, কারণ এখানে পরম শূন্য উষ্ণতা অনুযায়ী
একটা অন্যরকম গ্রাফ চলে আসছে। তাই জন্য আমরা এখানে গ্রাফ দেখব তিনটে। চার্লসের সূত্রে লেখো চিত্র। প্রথম লেখচিত্র আমরা দেখব ভি বনাম টি। তারপরে আমরা দেখব 2 নম্বর লেখচিত্র দেখব ভি বনাম টি। আর 3 নম্বর আমরা দেখব ভি বনাম স্মল টি, মানে এটা ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে টি কেলভিনে, ওটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। টি ব্র্যাকেটে কেলভিন, এখানে ব্র্যাকেটে ডিগ্রি সেলসিয়াস। দেখো গ্রাফ কেমন দেখতে হবে। আচ্ছা, সূত্রটা আমি একবার লিখে নিই। সূত্রটা আমার এই এদের ক্ষেত্রে সূত্র কি ছিল? ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, এর ক্ষেত্রে সূত্র এই ছিল। হ্যাঁ, আর এর ক্ষেত্রে যখন এই যে ভি বানাম পি লেখচিত্র রাখছি, তখন এখানে টি কনস্ট্যান্ট ধরে নিতে হবে। হ্যাঁ, তখন আমরা সরি, এটাও টি হবে, ভি বনাম টি। এখানে হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের পি কনস্ট্যান্ট, চাপ স্থির, আর এইটাই চাপ স্থির নয়। দেখো গ্রাফ দেখলে বুঝতে পারবে, চাপ স্থির আর চাপ স্থির নয় গ্রাফ দেখলেই বুঝতে পারবে। ভি বনাম টি গ্রাফের ক্ষেত্রে দেখো কি হবে, যখন চাপ স্থির তখন আর একটু ছোট করে আঁকলে নিচে একটু অঙ্ক করা যাবে, বা চাপের সূত্রটা বুঝিয়ে দেওয়া যাবে এখানে। এইটা ধরো ভি, এটা ধরো টি ইন ডিগ্রি সেলসিয়াস। এটা ভি, এটা টি, এটা ভি, এটা টি। আচ্ছা, ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, এটা অনেকটা এরকম না, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এরকম না? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে মিলছে না? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। এটা জানি না তোমাদের ট্রেনে তো ম্যাথে নেই, যাই হোক সরল রেখার সমীকরণ। এরকম হলে এটা হয় মূল বিন্দুগামী সরল রেখা হয়। কি হয়? মূল বিন্দুগামী সরল রেখা। এবার যখন এইখানে তো জিরো, আয়তনও জিরো, উষ্ণতাও জিরো, টি জিরোতে উষ্ণতা সবার জিরো হবে। এই জন্য এটাকে আমরা একটু দূর থেকে, মানে এখান থেকে দেখাবো এইভাবে, এইভাবে, এইটা হবে। এটা হচ্ছে যখন পি কনস্ট্যান্ট, পি ধ্রুবক। আচ্ছা, এটাও পি ধ্রুবকের, কিন্তু এখানে গল্পটা হচ্ছে এই ধরো এই একটা, এই ধরো এই একটা, এটা ধরো পি ওয়ান, এটা ধরো পি টু। এর ভিতর কে বড় কে ছোট সেখান থেকে কোশ্চেন দেয়। দেখো কিভাবে বুঝবে তোমরা, এর বোঝার একটা উপায় হচ্ছে, যে কোনো একটা বিন্দু থেকে, ধরো এই কি বলে ভি অক্ষের যে কোনো একটা বিন্দু থেকে এরকম টানলে, মানে লম্ব টানলে, আর এই যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে একটা লম্ব টানলে। দেখো এই যে পি টু তে যেখানে ছেদ করেছে সেটা ধরলাম আমি টি টু, আর পি ওয়ানে যেখানে ছেদ করেছে সেটা ধরলাম পি ওয়ান। এখানে ভি কনস্ট্যান্ট হয়ে গেছে, ভি ধ্রুবক হয়ে গেছে। তার মানে কি বলতে চাইছি আমি, বুঝতে পারছো তোমরা? আমি যেটা বলতে চাইছি, এর এই যে সেম আয়তন পাওয়ার জন্য যখন তাপমাত্রা পি ওয়ান, সে তাকে এই ভি আয়তন অবধি যাওয়ার জন্য এই টি ওয়ান এখানে হচ্ছে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু, মানে চাপ যখন বেশি হচ্ছে তখন একে ওই আয়তনটা কভার আপ করার জন্য এই টি ওয়ান তাপমাত্রায় আসতে হচ্ছে যখন চাপ পি ওয়ান, আর যখন চাপ পি টু তখন তাকে টি টুতেও যেতে হচ্ছে, টি টুতে যেতে হচ্ছে। তার মানে এর মানে আমি যেটা বলছি, আমরা কি জানি, চাপ যখন বেশি থাকে, তখন তার আয়তন বাড়ানোটা কষ্টকর, টেম্পারেচার বেশি লাগবে, এই জন্য টি ওয়ান বেশি লেগেছে টি টু থেকে। আর উপরে হবে তোমার পি টু ইজ গ্রেটার দেন, সরি মাই ব্যাড, পি ওয়ান ইজ গ্রেটার দেন পি টু।
কারণ এখানে চাপ বেশি, P1 এর চাপ বেশি বলে উষ্ণতা বেশি লেগেছে, আর P2 চাপ কম, P2 কম্পারেটিভলি কম বলে কম উষ্ণতায় আমরা সেম আয়তন গেইন করতে পেরেছি। ওকে, এর পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আমরা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য কখন হয়? যখন সে -273 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তাহলে এখানে আসলে আমার কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। ঠিক, এইটা হচ্ছে ভি নট, এটা স্থির। ওকে, কারণ এটা কেন এঁকেছি, ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, যখন টেম্পারেচার এইটা ধরো যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তো 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের একটা আয়তন থাকবে, সেটা হচ্ছে ভি নট। এবার এই ভি নট থেকে গ্যাসের আয়তন শূন্য করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? -273 যেতে হবে। তো অ্যাকচুয়ালি সরল রেখাটা সেই -273 থেকে যাত্রাটা শুরু করবে। ওকে, বুঝতে পেরেছো? মোটামুটি এই তিনটে গ্রাফই আছে তোমাদের চার্লসের সূত্র থেকে। সব থেকে বেশি এই গ্রাফটা থেকে কোশ্চেন দেয়, কখনো এই গ্রাফটাও আঁকতে দেয়, এখান থেকে জিজ্ঞেস করে P1 বড় না P2 বড়, T1 বড় না T2 বড়, এরকম কোশ্চেন দেয়। তো এই কোশ্চেন দিলে এরকম একটা গ্রাফ এঁকে নিয়ে ট্রাই করে নেবে। ট্রাই করে নিলে তোমাদের এই যে ভিটাকে আমি কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে P1 আর T1 এর মানে P আর T এর ভিতর সম্পর্ক। আচ্ছা, চাপের একটা সূত্র আছে, সেটা দেখে নাও। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যে চাপ হয় যথাক্রমে তা 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। চাপের সূত্র, আমরা চার্লসের সূত্র যা করেছি চাপের সূত্র তাই, শুধু ওখানে আয়তনের জায়গায় এখানে চাপ হয়ে যাবে। চাপের চাপের সূত্র বলছে স্থির আয়তনে, আমি লিখা দিই একবার, দেখবো বয়েলের সূত্র মানে চার্লসের সূত্র একদম সেম। সেখানে আমার কি ছিল? চার্লসের সূত্রে কি ছিল আমার? স্থির, চার্লসের চাল স্থির মানে চাপ স্থির ছিল। আর এই চাপের সূত্রে স্থির আয়তনে আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোনো গ্যাসের কোনো গ্যাসের উষ্ণতা কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপের 1/273 অংশ বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস পাবে। এর মানে কি জানো তো? ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ ছিল P0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হয়েছে PT। তাহলে অতএব PT সমান P0। এটা হচ্ছে P0 প্রাথমিক যা ছিল সে তো রয়েছেই, তার সাথে কত হচ্ছে তোমার 1/273 অংশ। তাহলে টি এখানে এরকম লিখতে পারি, টি ইন্টু 1/273 ইন্টু P0, এরকম লিখতে পারি। মানে P0 এর 1/273 অংশ পাচ্ছে প্রতি ডিগ্রির জন্য। তাহলে T ডিগ্রি সেলসিয়াসের জন্য টি দিয়ে গুণ করতে হবে, যেমন আমরা চার্লসের সূত্রে নির্ণয় করেছিলাম। তাহলে এখান থেকে এইসব ইংরেজিকে যদি আমি সুন্দর সহজ করে লেখার চেষ্টা করি, তাহলে এরকম হয় P0 ইন্টু 1 প্লাস মাইনাস, এখানে মাইনাস হবে মানে বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস, তোমার হচ্ছে T/273। T/273, এটা হচ্ছে চাপের সূত্র। এরও সুন্দর একটা গ্রাফ আছে, গ্রাফটা হচ্ছে এরকম, মানে এই যে এই গ্রাফ যেমন এঁকেছি এরকম গ্রাফ হবে এরও। ধরো এইদিকে হচ্ছে চাপ, এইদিকে ধরো টেম্পারেচার, আর এইখানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। -273-এ গেলে এর চাপও শূন্য হয়ে যাবে, আয়তন শূন্য হলে চাপও শূন্য হতে বাধ্য। তাহলে
এটা ধরো V1, এটা ধরো V2। এবার এখানেও সেম প্রসেসে তোমরা বার করতে পারো। আহ, এটাকে আর একটু উপরের দিকে নিতে হতো আমার, তাহলে বার করতে সুবিধা হতো। দেখো, এটা হচ্ছে ধরো T1, এটা হচ্ছে T2। তাহলে এই V1 মানে সেম প্রেশার, এই যে হচ্ছে ধরো প্রেশার পয়েন্ট, এই প্রেশার পয়েন্ট অব্দি পৌঁছানোর ক্ষেত্রে যখন আয়তন V1 ছিল তখন আমার তাপমাত্রা লেগেছে কত, T1 তাপমাত্রা লেগেছে। আয়তন V1 যখন ছিল, এই চাপে পৌঁছাতে আমার তাপমাত্রা লেগেছে T1, তাপমাত্রা কি লেগেছে, T1 লেগেছে। আর এই সেম তাপমাত্রায় আমরা পৌঁছে গেছি এই V2 তে পৌঁছে গেছি, এই চাপ পেয়ে গেছি আমরা কতই, V2 তে। তার মানে যখন আয়তন বেশি থাকবে, আয়তন যখন বড় হবে, তখন সেই আয়তনে চাপ বাড়াতে গেলে আমাদের উষ্ণতা বেশি দিতে হবে। এই জন্য এখানে V1 ইজ গ্রেটার দেন V2, V1 ইজ গ্রেটার দেন V2 হবে। বুঝেছো? समझ में आई का? ঠিক আছে, আশা করি কোনো দুঃখ কষ্ট নেই। এবার আমরা এবার আমরা কি করি, এবার চালচে বয়েলের সূত্রের সমন্বয় রূপটা দেখতে হবে আমাদের। সমন্বয়ে যাওয়ার আগে একটা অঙ্ক করে নি, সমন্বয়ে যাওয়ার আগে একটা অঙ্ক করে নিই। 2018 সালে একটা কোশ্চেন এসেছিল, দেখো এই চার্লসের সূত্রের উপর বেস করে 2018 মাধ্যমিক এক্সাম, মাধ্যমিক এটা এসেছিল যে এরকম একটা কোশ্চেন এসেছিল যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে চাপ স্থির মানে ধ্রুবক, স্থির চাপে নির্দিষ্ট ভর, তার মানে ভরও তোমার স্থির, নির্দিষ্ট স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত নিয়ে যাওয়া হয়েছে, 546, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে গেলে প্রাথমিক প্রাথমিক ও অন্তিম প্রাথমিক ও অন্তিম আয়তনের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কি হবে। এই কোশ্চেন এসেছিল তোমাদের মাধ্যমিক 2018-তে। তো এই কোশ্চেনের সলভটা আমরা কি করে করব, দেখো ধরি 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 আচ্ছা, তার আগে একটুখানি চেঞ্জ করে নিলে ভালো হয়, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমি কেলভিনে কনভার্ট করতে যাই, তাহলে এখানে হচ্ছে ধরো এটা T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, অতএব ক্যাপিটাল T1 সমান সমান 0 + 273 কেলভিন, তার মানে 273 কেলভিন T1। অনুরূপভাবে T2 সমান সমান কত হবে, হচ্ছে 546 + 273 কেলভিন। যোগ বিয়োগ গুণ বা, আচ্ছা যোগই তো রয়েছে শুধু, 6 আর 3 9, 6 আর 3 9, 7 আর 4 11, আর হচ্ছে 2 5 আর 2 7 আর 1 8, 819 কেলভিন। 3 6 আর 3 9, 7 আর 4 11, 5 আর 2 7 আর 1 8, 19 কেলভিন। আচ্ছা ধরি T1 উষ্ণতায় আয়তন আয়তন সমান V1, আর T2 উষ্ণতায় আয়তন সমান V2। এবার কি বলে ওটাতে, পরম স্কেল অনুযায়ী বা কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের একটা সূত্রের আমরা রূপ পেয়েছিলাম, সেই রূপটা তোমাদের মনে আছে, V প্রপোর্শনাল টু K, এরকম একটা রূপ পেয়েছিলাম আমরা, V প্রপোর্শনাল টু K, ওই সরি V প্রপোর্শনাল টু T, বা এখান থেকে আমরা লিখতে পারি V ইকুয়াল টু KT। বা এবার তাহলে এখান থেকে অতএব
V1 সমান সমান কে ইন্টু T1, বা V1 এই যে V1 আমাকে বার করতে হবে, V1 সমান সমান কে ইন্টু T1 কত 273, অনুরূপভাবে V2 সমান সমান কে ইন্টু 819 হলো 8। আচ্ছা কে তো এখানে নিয়ে নিয়েছে, এখানে কে তাহলে আর নেওয়া যাবে না, ধ্রুবক হিসাবে তুমি এ কে নিয়ে নাও, এ কে নিয়ে নিলাম ধ্রুবক, এখানেও এ কে নিয়ে নিলাম ধ্রুবক, এখানেও এ কে নিয়ে নিলাম ধ্রুবক হলো। এইসব ইংরেজি হওয়ার পরে তাহলে অতএব প্রাথমিক বাই অন্তিম V1/V2 ইকুয়াল টু এ ইন্টু 273 বাই হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে এ ইন্টু 819, এ কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 7 21, 3 2 6 2 8, 3 দিয়ে কাটা যাচ্ছে এটা, তাহলে হচ্ছে তোমার V1:V2 ইকুয়াল টু 1:3। এটা যেমন দেখালাম তোমাদের এই অনুপাত সমানুপাত থেকে অঙ্ক করার একটা সহজ উপায় দেখাই দিয়ে দেখো, বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু T1 যখন থাকে, এটাকে না এইসব করলে তো এর মানে যে এখানেই তো আমরা এরকম V1/V2 সমান সমান T1/T2 লিখেছি, এটা এরকম ভাবে আসে ধরো, এর মানে হচ্ছে বি ইকুয়াল টু এ ইন্টু টি, মানে T1 V2 সমান সমান এ ইন্টু T2, ধ্রুবক সেম ধ্রুবক যেহেতু সেম সূত্র, ভাগ করে দিলে V1/V2 সমান সমান T1/T2। এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা এরকম এই সূত্র থেকেই এখানে T1 এর মান আর T2 এর মান বসিয়ে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। একটুখানি দেখে নাও। এরপর আমরা বয়েল ও চার্লসের সূত্রের তোমার কি বলে ওটাকে সমন্বয় রূপটা একটু দেখবো। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় 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 বানান ঠিক লিখেছি? হ্যাঁ, সমন্বয় রূপ। তাহলে আমরা বয়েলের সূত্রে কি পেয়েছিলাম, বয়েল এর সূত্র, সেখানে আমরা কি পেয়েছিলাম যে পি পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, যেখানে যেখানে গ্যাসের ভর এম ও গ্যাসের ভর এম ও উষ্ণতা টি স্থির। আবার চার্লসের সূত্রে আমরা কি পেলাম, চার্লসের সূত্রে আমরা কি পেলাম যে ভি প্রপোর্শনাল টু টি, যেখানে গ্যাসের ভর এম ও ভি আয়তন, গ্যাসের ভর এম ও চাপ ই স্থির, এটা আমরা পেলাম। এবার এদের সমন্বয় রূপ দেখো কি লেখা যায়, এই ভিটাকে যদি আমি এই পাশে নিয়ে নিই এখান থেকে, তাহলে এখান থেকে লেখা যায় ভি প্রপোর্শনাল টু 1/p, একই ব্যাপার, এর মানে একই ব্যাপার। এবার এদের সমন্বয় রূপ এরকম লিখতে হয়, ভি ইকুয়াল টু মানে ভি প্রপোর্শনাল টু পি বাই পি, এখানে এখানে এম স্থির স্থির কিন্তু মানে গ্যাসের ভর স্থির, কিন্তু টি ও পি উভয়ই উভয়ই পরিবর্তন পরিবর্তনশীল। এখানে এম স্থির, গ্যাসের ভর স্থির, কিন্তু টি এবং পি উভয় পরিবর্তনশীল। বা এখান থেকে আমি এরকম লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি,
লিখতে পারি আমি, বা এটাকে তুমি যদি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাও তাহলে ভি বাই টি ইকুয়াল টু কে বাই পি, এরকম হচ্ছে, বা বা ভিপি বাই টি ইকুয়াল টু কে। ঠিকঠাকই তো লিখেছি মনে হচ্ছে। বা এটাকে আরো একটু সুন্দর দেখাবে এরকম লিখলে পি বাই ভি, পিভি বাই টি ইকুয়াল টু কে। এর মানে হচ্ছে পিভি সমান সমান কে হচ্ছে ধ্রুবক, এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটা হচ্ছে চার্লস বয়েলের সূত্রের সমন্বিত রূপ। এটা হচ্ছে চার্লস বয়েলের সূত্রের সমন্বিত রূপ। ঠিক আছে, এর একটা অঙ্ক করি এবার। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? যা কোথায় লিখি বলো তো, কোশ্চেন এইখানেই লিখে দিচ্ছি দেখো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? এখানে বলছি কোশ্চেনে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উষ্ণতার কোনো গ্যাসকে উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত উত্তপ্ত করলে চাপ চাপ ও আয়তন আয়তন উভয়ই চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে 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 ওই গ্যাসের অন্তিম অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা কত মানে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা কত? এইখানেই করে দেবো অঙ্ক। এখানে এই যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা কি আমার, এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। তাহলে প্রাথমিক উষ্ণতাকে আমরা কি লিখি, টি ওয়ান লিখি। তাহলে টি ওয়ান সমান সমান 27 প্লাস 273। এটা কেন করলাম, কারণ টি ওয়ান হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আসে, ডিগ্রি সেলসিয়াসে, এই জন্য এটাকে আমি কেলভিনে কনভার্ট করে নিলাম। তাহলে এটা হচ্ছে বা টি ওয়ান সমান সমান 7 3 10 কেলভিন। এবার আমাকে টি টু বার করতে হবে। তাহলে আমরা ধরি, যদি ধরি প্রাথমিক আয়তন পি ওয়ান সমান সমান পি, অতএব অন্তিম আয়তন পি টু সমান সমান ওপি। কেন বলছে, এই যে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে প্রাথমিক চাপ পি হলে অন্তিম চাপ 2p হবে। আবার এখানে লিখে দেখো প্রাথমিক 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 আয়তন ভি ওয়ান সমান সমান বি, অতএব অন্তিম অন্তিম আয়তন ভি টু সমান সমান 2v। এবার ভি পেলাম, পি পেলাম, টি ওয়ান পেয়েছি, টি টু আমাকে বার করতে হবে। তাহলে চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, এই যে এইসব ইংরেজি পেয়েছিলাম। পি ওয়ান এখানে লিখতে হবে চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় রূপ থেকে, সমন্বয়ের ফলে এদের রূপটা এরকম দেখতে হয়েছিল। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। আমাকে বার করতে হবে টি টু, তাই আমি কি করব, টি টুটাকে বাঁ দিকে রেখে বাকি দুনিয়াকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি টু ইকুয়াল টু পি টু ভি টু ইন্টু টি ওয়ান, নিচে হচ্ছে টি ওয়ান ভি ওয়ান।
মান বসিয়ে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, পি টু হচ্ছে এই যে কই পি টু হচ্ছে 2p, পি টু হচ্ছে 2p, ভি টু হচ্ছে 2v, ভি টু 2v, আর টি ওয়ান হচ্ছে তোমার 300, টি ওয়ান হচ্ছে 300, নিচে পি ওয়ান হচ্ছে পি, ভি ওয়ান হচ্ছে ভি, পিভি কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, অতএব অতএব টি টু সমান সমান 1200 কেলভিন, টি টু সমান সমান 1200 কেলভিন, টি টু সমান সমান 1200 কেলভিন। এবার এখান থেকে তুমি যদি বলো যে আমাকে না দাদা সেলসিয়াস স্কেলেও বার করে দাও, যদি বলো সেলসিয়াস স্কেলে বার করে দিতে, সে চেষ্টাও আমি করে দেখতে পারি। সেটা হচ্ছে আমরা কি জানি, টি সমান সমান টি প্লাস 273, তাহলে এই টিটাকে যদি আমি বার করতে চাই তাহলে কি হবে তোমার, টি মাইনাস 273 ইকুয়াল টু টি, বা টি এখানে হচ্ছে 1200, সেখান থেকে বাদ দাও 273 ইকুয়াল টু টি, এটা ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে। অতএব টি সমান সমান 3 আর কতলি 10 হয়, 7 হলে হাতে 1 7 আর 8, 8 আর কতলি 10 হয়, 2 হলে হাতে 1 2 আর 3, 3 আর কতলি 12 হয়, 9 হলে হাতে 1 একে একে মিলে গেল, 22 শূন্য বসে না, তাহলে 927 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছো? বুঝতে পেরেছো? আশা করি দুঃখ কষ্ট কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করে দিলাম। এরপরে আমাদের বাকি রয়ে গেছে এখনো তোমার অ্যাভোগাড্রো প্রকল্প বাকি রয়েছে, অ্যাভোগাড্রো প্রকল্প, গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র বাকি রয়েছে, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ বাকি রয়েছে, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, এই বাকি রয়েছে। আর কিছু বাকি নেই আমাদের মোটামুটি। তো আজকে আর টানছি না, টানলে প্রায় আরো 1 ঘন্টা লাগবে, তো বেশি আর বড় করছি না, আজকের মতো এখানেই ইতি টানছি। আরো একটা লেকচার আমরা নেব, ধীরে সুস্থে যাই, তাড়া নেই, এখনো মাধ্যমিকের অনেক বাকি, তাই আমরা ধীরে সুস্থে এগোচ্ছি। তো চলো, ধন্যবাদ তোমাদের সকলকে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। যাওয়ার আগে আজ একটা কথা যেটা প্রতিদিনই বলি, আরো একবার বলি, ভালো করে পড়াশোনা করো। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে ভিডিওর লিঙ্কে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে তোমরা রেজিস্টার করলে এই সব কোর্সগুলো একটা স্ট্রাকচার্ড হতে পাবে, তার সাথে আপডেট, যে যে ধরনের আপডেট নোটস বা আমাদের যে কোশ্চেনগুলো আপলোড করব সেগুলো পাবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেও সেখান থেকেও তোমরা, এই যে আমি যেমন বলেছি এই চ্যাপ্টারটা শেষ হলে একটা পিডিএফ তোমাদের দিয়ে দেবো, চ্যাপ্টারের পুরো তোমার নোটস থাকবে, প্রপার নোটস থাকবে, সেখানে সাথে কিছু কোশ্চেনও থাকবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। তো এসব পাওয়ার জন্য আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হও আর আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করে নাও। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে কমেন্টে জানিও এখানে ভুল হচ্ছে, খোলা রইলো তার জন্য। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের লেকচারে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, রাধে রাধে।